This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিএ মামলায় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। 25% এখনই দিতে হবে, আর পরে বাকি 75%। এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট 3 সদস্যের কমিটিও কিন্তু তৈরি করে দিয়েছে। পাল্টা রাজ্য সরকার নিজেদের তৈরি করা কমিটির কথা জানিয়েছে। কি করবে সেই কমিটি? সুপ্রিম কোর্ট একটা বিষয় ভীষণ পরিষ্কার করে দিয়েছে, যে বকেয়া ডিএ রয়েছে সেটা কিন্তু দিতেই হবে। কিন্তু এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণ মন্তব্য। কি বলছেন মুখ্যমন্ত্রী? তিনি বলছেন রাজ্যের তৈরি করা কমিটি পথ দেখাবে। দেখুন, আর একদিকে আমরা একটা ছবি দেখেছি যেখানে লাল সবুজ আবির খেলা চলছে। এই সব কিছুর মধ্যে যারা আন্দোলনকারীরা, যারা সেলিব্রেট করছেন, তারা কি সিঁদুরে মেঘ দেখছেন? সমস্যা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সময় লাল দেখেন, কোনো সময় সবুজ মানে গেরুয়া দেখেন। যে দেখুন, আমরা অন্য কিচ্ছু নই, আমরাও আপনারই লোক। লাল, হলুদ, সবুজ আবির সব রঙে গায়ে লেগেছিল ডিএ আন্দোলনের নেতাদের। অবশ্য গায়ে লেগেছিল পুলিশের লাঠিও। প্রথমে হাইকোর্টের নির্দেশ, তারপর মামলার জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। গত বছরের 16 মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল পঞ্চম বেতন কমিশনের বকেয়া মামলায় 25% দিতে হবে সরকারকে। বকেয়া ডিএর জন্য গত বছরই রাজ্যকে 6 সপ্তাহের সময়সীমা দিয়েছিল শীর্ষ আদালত। গত বছরে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছিলেন বকেয়া মেটাতে গেলে রাজ্য চালানো সম্ভব নয়। সেই আবেদন শুনেই অন্তত 25% বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও ডিএ মেটেনি। এবার সময়সীমা বেঁধে দিয়ে কড়া নির্দেশ দিল আদালত। আদালতের নির্দেশ, বকেয়া ডিএর 25% এখনই দিতে হবে। আদালত স্পষ্ট করে দিয়েছে কোনোভাবেই ডিএ দিতে দেরি করা যাবে না। অর্থাৎ প্রথমে 25, তারপর বাকি 75%। কিভাবে টাকা দেওয়া হবে? আদালত বলে দিয়েছে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করা হয়েছে। আদালতের নির্দেশ, উক্ত কমিটিকে 6 মার্চের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। শুধু তাই নয়, 31 মার্চের মধ্যে বকেয়া 75% ডিএর প্রথম কিস্তিও দিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। ফিনান্সিয়াল ক্রাইসিস যেটা স্টেট বারবার তুলছে, এই বাকি টাকাটা কিভাবে সেটাকে কভার আপ করে বা সেটাকে কনসিডার করে এমপ্লয়িরা পেতে পারে, সেটা নিয়ে তারা স্টেটের এক্সচেকারে এক্সপেন্ডিচার বা সমস্ত কিছু দেখে সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট দেবে। মুখ্যমন্ত্রীর দাবি মে মাস অবধি সময় আছে। অন্যদিকে বকেয়া নিয়ে যে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে তাতে সরকারের কেউ না থাকা নিয়েও রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। বিরোধী দলনেতা একে সরকারের হার বলে মনে করলেও সরকার পৃথকভাবে মুখ্য সচিবের নেতৃত্বে 5 জনের কমিটি গঠন করেছে। এই কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর 1 জন ছিলেন ক্যাগের। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে, এবং ওরা তো মে মাস বলেছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের প্রতিনিধিদের নিয়ে কমিটি করে দিয়েছেন, যাতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই। রাজ্য সরকারের খবরদারি, মাতব্বরি, সমস্ত চক্রান্তকে সুপ্রিম কোর্ট আজকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। তাহলে কি ফের কোনো আইনি জটিলতা? সরকার কি পথ খুঁজতে ভিন্ন পথে নামতে পারে? আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না আন্দোলনকারীরাও। মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে 25%কে না দেওয়ার সাহস দেখিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না। 30 মার্চের মধ্যে ঘাট ধরে সরকারকে মানাতে বাধ্য করবে। জ্যোতির্ময় কর্মকার, শ্রাবন্তী সাহা এবং সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। ডিএ আন্দোলনকারীদের বড় জয়, কিন্তু হার কাদের? আচ্ছা, এই যে ডিএ ধাক্কা, তা কি একটু হলেও তৃণমূল যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মনে প্রভাব ফেলবে, প্রভাবিত করবে তাদেরকে? দেখুন, এই নিয়ে বিরোধী শিবির তারা কিন্তু উজ্জীবিত। এই ডিএ ধাক্কা নিয়ে নানা রকমের চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তাদের কাছে কি এটা আদৌ ধাক্কা, নাকি হিসাব বলছে অন্য কিছু? হেরেছে হেরেছে মমতা, হেরেছে 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 মমতা, হেরেছে। বুধে জয়, বৃহস্পতিতে হার। বিরোধী বিজেপি
ডিএ মামলার রায়কে এভাবেই দেখছে। কিন্তু বাংলায় 7 কোটির বেশি ভোটার, প্রায় 10 কোটির বেশি মানুষ, তারা কিভাবে দেখছেন ডিএ মামলাকে? কম বেশি প্রায় 7 লক্ষের বেশি সরকারি কর্মচারী, পরিবার সহ ধরলেও সংখ্যাটা 30-35 লক্ষের বেশি নয়। অর্থাৎ মোট ভোটারের 4 থেকে 5% জন্য শাসকও মরিয়া নয়, সর্বশক্তি নিয়ে বিরোধীরাও ঝাঁপায়নি। কিন্তু লড়ে গেলে যে হিসেব বুঝে নেওয়া সম্ভব, মানছে রাজনীতিও। অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর, শুধু ফাইন্যান্সিয়াল দায়িত্ব নেননি তা নয়, এবং সবটা কোর্টকে কেন বলে দিতে হবে, এবং কোর্ট বলার পরেও কেন হবে না? লড়ে গেলে সুরাহা হয়, এটা তার প্রমাণ। এই ডিএ দিতে কত সে কায়দা কানুন করবে, হয়তো রিভিউ পিটিশনে মমতা ব্যানার্জি নিজে ওকালতিও করতে আসতে পারে, কাকতারুয়া উকিল। তার মানে রাজনীতি এখনো সন্দিহান, সন্দেহ আরও আছে। সব ডিএ মেটাতে গেলে অন্তত 40,000 কোটি টাকা দিতে হবে, যা কার্যত অসম্ভব। বিজেপি কি আগাম চাপটাও টের পাচ্ছে? যদি তারা কোনোভাবে ক্ষমতায় এসে যায়, ডিএর চাপ যে তাদেরও নিতে হবে, বুঝিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। বিজেপি সরকার আপনারা আনলে সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব। এই অর্ডার যদি সরকারকে মানতে হয় তাহলে সরকারকে বাটি হাতে রাস্তায় নামতে হবে। 2016 সালের নভেম্বর মাস থেকে আজকে 2026 সালের 5ই ফেব্রুয়ারি সর্বোচ্চ ন্যায়ালয়ে সেটাই প্রতিষ্ঠা পেল যে ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। মৌলিক অধিকার এমন কথা আদালত বলেনি, কিন্তু আইনসঙ্গত অধিকার সেটাও তো মান্যতা পেয়েছে। আর সেই মান্যতার প্রমাণ তো খোদ সরকারও রেখেছে। এদিন রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ ঘোষণা হয়েছে। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে হলো 18 থেকে 22%। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 58% হারে ডিএ পান। তার মানে রাজ্যের সঙ্গে কেন্দ্রের মহার্ঘ ভাতার ফারাক বেড়ে হলো 36%। এর আগেও কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে আদালতে নিজের অবস্থান জানিয়েছিল রাজ্য। রাজ্যের যুক্তি, কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো এক নয়। কেন্দ্র সরকার যে হারে ডিএ দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা চলে না। অথচ 2022-এ এই শীর্ষ আদালত বলে দিয়েছে ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকার, কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার যোগ্য। তাহলে কি দাঁড়াচ্ছে গোটা বিষয়টা? সরকার ফি বছর বাজেটে 4% করে ডিএ ঘোষণা করলে সেটা অধিকার, আর আন্দোলন করে বকেয়া চাইলে সেটা অনধিকার। প্রথম দিনের শেষে প্রশ্নটা থাকছেই, কারণ সরকার নিজের মতো করে যে ডিএ দিচ্ছে সেই একই ডিএ রুখতে আদালতেও ছুটে যাওয়া হচ্ছে। বিরোধীদের প্রশ্ন, অধিকারের টাকা দিতে কেনই বা টাকা খরচ করতে হচ্ছে রাজ্যকে? সরকার তার কর্মচারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, এবং সেই যুদ্ধ করতে গিয়ে তারা রাজ্য কোষাগারের লক্ষ লক্ষ টাকা অপচয় করেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোটের আগে ডিএর জন্য রাজ্য সরকারকে হাজার হাজার কোটি টাকা খরচ করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে বাজেটে কোনো বরাদ্দ বৃদ্ধি কি করতে পারল রাজ্য? জনমোহিনীর নতুন কোনো প্রকল্প তার কি ঘোষণা হলো? বাণিজ্যে যেমন বসতে লক্ষ্মী, বাজেটে বসতে ভোট লক্ষ্মী। লক্ষ্মীর তাহলে কোনো কৃপা হলো কি? আপনি দেখেছেন বাজেটে বলে দেওয়া হয়েছে তো, যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? একটা পুরনো গান ছিল না, पैसे लो जूते दो, किस नवा हम आपके है कौन। মাত্র লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণিত। তো এত বঞ্চনা সত্ত্বেও আমরা আমাদের সাধ্য মতো, আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। 26-এর ভোটে কার বৃহস্পতি তুঙ্গে? উত্তরের অপেক্ষায় বাংলা। তবে বৃহস্পতিবার মানে লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ হলো রাজ্যের ভোট অন অ্যাকাউন্টে। 1000 বেড়ে হলো 1500, আর SC STদের জন্য 1200 বেড়ে 1700। চলতি মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে বাড়তি 500 টাকা। এটা কি কম হলো? আপনি জানেন এতে কত টাকা যায়? আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার ওপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে দিই, ইউনিভার্সাল। গতবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়েনি, শেষবার বেড়েছিল 24-এর লোকসভা ভোটের আগে। আর এবার লক্ষ্মীর ভাণ্ডার বাড়ল 26-এর নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্টে। এটা যে করবে আমরা আগে থেকেই জানতাম। লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা না বাড়ালে মমতা ব্যানার্জির ভোট হবে না। বিয়ে বাড়িতে এরকম হয়, হ্যাঁ, হবু শালীরা জুতো নিয়ে চলে যায়,
এবং তারপরে বলে তোমার গিয়ে জুতে লো पैसे दो। যেভাবে মূল্যবৃদ্ধি বাড়ছে, আমরা চাই 5,000 করে কমসে কম হাতে দেওয়া হোক, তার পরিবর্তে কিন্তু রাজ্য কাজও বুঝে নিক। 26শে ভোটের আগে তাই কি লক্ষ্মী জপে লক্ষ্মী লাভের চেষ্টা? একযোগে প্রশ্নটা তুললেন বিরোধীরা। আর সেই ভাতা মিলবে চলতি মাস থেকেই। আইসিডিএস আশা, সিভিক প্যারা টিচার এবং যুবশ্রী এপ্রিলে হবে, আগস্টে হবে, কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা আইপ্যাকের বুদ্ধিতে মার্চের 1 তারিখে 500 টাকা ঢুকিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে তখন তো আপনি দিতে পারবেন না। তার মানে আমি বাড়ালাম অথচ আমি দিতে পারলাম না, তার লাভটা কী হলো? ফলটা দিতে হলে দিতে হয়। আমরা বলে দিয়েছি কোন স্কিম কবে থেকে চালু হবে। রাজ্যের ভাড়ারে টেনশন, বরাদ্দ বাড়ল লক্ষ্মীর ভান্ডারে। ওদিকে শুভেন্দু অধিকারীর মুখে আরেক ভান্ডার। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে দেব। वो बिहार में 10,000 दिया था, उसका बाद बुलडोजर चलाया था। पहले इसको क्वेश्चन का जवाब मांगिए। आउट जियो को जगह में वो देने के लिए बोला था, वादा किया था, नहीं देता है। উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে 50,000 টাকা দিয়ে এককালীন স্বনির্ভর হতে সাহায্য করা, দিল্লিতে 2,500 টাকা, আমাদের মহারাষ্ট্রে 2,000 টাকা, হরিয়ানায় 2,100 টাকা। রাজ্যে রাজ্যে নানান যোজনার কথা বিরোধী দলনেতার মুখে। জবাবটাও দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। और वो क्या करते हैं, हम अगर एक परिवार में 5 है, 5 को देता है महिला को, तो 5 परिवार में 1 को भी नहीं देता है। ऐसा बहुत सारे परिवार है, हम ऐसा नहीं करते। हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्शियल। ভোটের লক্ষ্মী লাভে দড়ি টানাটানি চলছে, আর রাজনীতির নজর মহিলা ভোটে। সেই কারণেই ভোট বাক্সে এসো মা লক্ষ্মীতে ভরসা সেই লক্ষ্মীর ভান্ডার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পুলিশের ধরপাকড়ের ভয় নেই, তবুও সারা বছর এই গ্রামটা পুরুষ শূন্য থাকে। আর নারায়ণদের ঘরে ফেরার অপেক্ষায় চোখের জল ফেলেন ঘরের লক্ষ্মীরা। আর এই লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধিতে তাদের কিন্তু ক্ষোভ কমছে না। তারা বলছেন যে ঘরের পুরুষদের ঘরে ফেরাতে হবে, কাজ চাই আমাদের হাতে। তাই মালদার রতুয়ায় ঘুড়ির লাঠাই ধরতে শুরু করেছেন মহিলারা। আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা শিক্ষক চাই। ঠিক ভোটের আগে লক্ষ্মী লাভ। লক্ষ্মীর ভান্ডারে কেউ পাবেন 1,500, কেউ 1,700, কিন্তু ভাতা নয়। ভাত চাইছেন এই মহিলারা, চাইছেন এলাকাতেই কাজ। সেই দাবিতে তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ত্যাগ করলেন মালদার রতুয়ার কয়েকশো মহিলা। পতাকা ধরলেন মিমের। আমার স্বামী যাচ্ছে বাইরে খাটতে, আমরা ওইসব চাইনি। আমার স্বামী যে হোক, এখানে কোনো কাজ হোক, হসপিটাল হোক, আর কিছু হোক, আমার স্বামী এখানে কাজ করবে। মেয়ে সব ই করছে, বাইরে খাটছে, মরছে, ই হয়েছে। আমি চাইছি সমাজে ই হবে। বিহার ভোটে মালদা লাগোয়া বিহারের সীমাঞ্চলে ফের দাপট দেখিয়েছে আসাদুদ্দিন ওয়াইসির দল। তারপর থেকে ভাঙন কবলিত মালদায় তৃণমূল ভাঙছে দ্রুত, কখনো মোথাবাড়ি, কোনোদিন কালিয়াচক। জায়গা বদলাচ্ছে, কিন্তু তৃণমূলের ক্ষয় আটকানো যাচ্ছে কই? টিএমসির চামচারা আছে, দালালরা আছে, ওদের উন্নয়ন হচ্ছে। কোনো গরিব মানুষের পাশে 2 টাকা 10 টাকা পকেট আসে না। এই জন্য সব টিএমসি ছেড়ে মিম পার্টি আজকে যোগদান করলো। মালদায় মোট বিধানসভা আসন 12। 2021-এর ভোটে 8টিতে জেতে তৃণমূল, 4টি পায় বিজেপি। কিন্তু গত লোকসভা ভোটে জোড়া ফুলের বাগান ফাঁকা। 12টি আসনের মধ্যে 6টি আসনে লিড বিজেপির, 6টি আসনে এগিয়ে কংগ্রেস। সেই সংখ্যালঘু প্রভাবিত জেলায় মিম প্রায় প্রতিদিনই পার্টি অফিস খুলছে। সংখ্যালঘুদের একজোট করতে সূর্য ডুবলে হচ্ছে বৈঠক, পতাকা পোস্টার উঠছে। তৃণমূলের কি চাপ আরো বাড়ল? মিম পার্টি এই পর্যায় পাখির মতো ভোটের আগে আসে এবং ভোট চলে তারা উড়ে যায়, তখন আর এদের খুঁজে পাওয়া যাবে না। তাই পশ্চিমবাংলার প্রত্যেকটা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে এবং থাকবে। একটা ভালো লক্ষণ মহিলাদের মধ্যে হয়েছে। আমরা এই লক্ষণকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা ভালোবাসা জানাই। ভোটে কি হবে, কার সঙ্গে জোট হবে, তার উত্তর না মিললেও মিমের ঘুড়ি যাতে পথ করে উঠতে পারে তার জন্য মাঞ্জা দেওয়া চলছে জোর কদমে। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।
রাজ্যের বাজেট নিয়ে বিরোধীরা কি ভাবছে? ভোট অন অ্যাকাউন্ট, কার অ্যাকাউন্টে ভোট পড়বে, মানে এই নিয়ে তো অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। আর তারই মধ্যে এই বাজেট নিয়ে রাজনৈতিক কোনো ইঙ্গিত কি পাওয়া গেল? দেখুন তো। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे, लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे। ভোটের আগে নতুন চমক, এবার বেকারদের ভাতা দেবে রাজ্য। প্রকল্পের নাম যুবসাথী। 1,500 টাকা করে বেকার ভাতার ঘোষণা। চাকরি না পাওয়া পর্যন্ত মাধ্যমিক উত্তীর্ণ 21 থেকে 40 বছর বয়সীরা পাবে যুবসাথী প্রকল্পের সুবিধা। বেকার ভাতা পাবেন 5 বছর। অগস্ট মাস থেকে চালু হবে এই প্রকল্প। ঠিক সেখানেই পাল্টা প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? আগস্ট 2026-এ শুরু করব স্কিম, কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয়, এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল, মে, জুন, জুলাই। কাজের ব্যবস্থা নেই, পরিযায়ী শ্রমিক ঘুরে ফিরে বেড়াচ্ছে, কোনো কিছু করার নেই। পারলে প্রায় লেখাপড়া করা যুবকদেরকে সর্বনাশ করে দিয়েছেন। 1,500 টাকা যুবসাথী মানে নাকি? যাদের এখনো চাকরি পেতে দেরি হচ্ছে তাদের জন্য প্রকল্প এবং তারাও যাতে মাসে একটি খরচ পান তার ব্যবস্থা করা হয়েছে। তো সুতরাং এখানে দিশাহীন, ভয় পেয়ে গেছে বিরোধীরা। একটা মকারি, বঞ্চনা, কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না। ভোট অন অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক পুতলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। রাজ্য সরকারকে চড়া সুরে আক্রমণ বিরোধী দলনেতা, আর মুখ্যমন্ত্রীর মুখে নতুন প্রকল্প। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको अबाउट 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated. কথা দিয়ে যাচ্ছি, রাজ্য সরকারের যে 10 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা আছে, আমরা 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করে আগামী দিনে সংকল্পপত্রে আমরা এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে লিখিতভাবে জাতীয় নেতাদের উপস্থিতিতে আমরা বলবো। আমার মনে হয় আমাদের ছিল 94টা প্রকল্প, আজকে আরও 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল, সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল, মানে সামাজিক সুরক্ষার। সুতরাং আমি খুশি। তাহলে প্রকল্পে সেঞ্চুরি পার। এর আগেও যুবক যুবতীদের জন্য যুবশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এবার তেমনই নতুন প্রকল্প যুবসাথী। 26-এর ভোটের আগে রাজনীতির নজরে কর্মহীন যুব সম্প্রদায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এই বাজেটে দেখা যাচ্ছে কি বেকার ভাতা, এই বেকার ভাতার ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেখানে একটা শর্তও দেওয়া হয়েছে। কি শর্ত? নাকি মাধ্যমিক পাশ করতে হবে। কিন্তু একটা জিনিস ভাবুন তো, যদি মাধ্যমিক পাশ করার আগে স্কুলটাই বন্ধ হয়ে যায় তাহলে কি অবস্থা হচ্ছে? মাধ্যমিক পাশ হলো না, অর্থাৎ বেকার ভাতাটাও জুটলো না, আর অপরদিকে স্কুল বন্ধ, পড়াশোনাটাও হলো না, চাকরিটাও জুটলো না। দেখুন পরিস্থিতি। जिसके बाद पैसा है वो पड़ता है, जो नहीं है नहीं पड़ता है। जिसके बाद पैसा है वो पड़ता है, जो नहीं है नहीं पड़ता है। শুনলেন, যার কাছে টাকা আছে সে পড়ে, যার কাছে নেই সে পড়ে না। কি ভাবছেন এই বাচ্চা ছেলেটার একার কথা এটা? না, উত্তর দিনাজপুর জেলার গাইশাল 2 গ্রাম পঞ্চায়েতের রামপুরের গোটা একটা প্রজন্মের কথা এটা। जिसके बाद पैसा है वो पड़ता है, जो नहीं है नहीं पड़ता है। जिसके बाद पैसा है वो पड़ता है, जो नहीं है नहीं पड़ता है। বাচ্চারা খেলে, আড্ডা দেয়, ছোটখাটো কাজ করে, কিন্তু লেখাপড়া করে না। কি করে করবে? এটা এলাকার একমাত্র স্কুলের ছবি। নাম রুহিয়া রামপুর উর্দু মিডিয়াম জুনিয়র হাই স্কুল। ক্লাসরুমে ছাত্র নেই, শিক্ষক নেই, চক, ডাস্টার, বইপত্র কিচ্ছু নেই। ক্লাসরুম এখন গোডাউন। একটা সময় এখানে জোর কদমে পড়াশোনা হতো, ছাত্রছাত্রীদের আওয়াজ শোনা যেত, কিন্তু হঠাৎ করেই শিক্ষকের অভাবে এই স্কুল বন্ধ হয়ে গেল। এখানে কোথাও স্কুলের নামটুকু পর্যন্ত লেখা নেই। বাম আমলে তৈরি রুহিয়া রামপুর উর্দু মিডিয়াম জুনিয়র হাই স্কুল। শুরুতে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। 2016 সালে দায়িত্ব থেকে অব্যাহতি নেন সেই শিক্ষক। তারপর থেকে বন্ধ এলাকার একমাত্র উর্দু স্কুল।
10টি গ্রামের শিশুর ভরসা ছিল এই স্কুল। মায়েদের প্রশ্ন, রাজ্যে লক্ষ্মীর ভান্ডার আছে, কিন্তু সরস্বতীর ভান্ডার এত ফাঁকা কেন? লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেলে স্কুলটা চলে ভালো, স্কুলে ছেলে মেয়ে পড়াশোনা হয়, শিক্ষা জরুরি হয়। লক্ষ্মী ভান্ডার অত জরুরি নাই, শিক্ষাটা বড়। আমার ছেলেও আমার মেয়েও, আমার দুটারই দরকার। এলাকায় মূলত মুসলিম ধর্মের মানুষের বাস বেশি। শিক্ষকের অভাবে সেই এলাকার উর্দু স্কুল বন্ধ। গেরুয়া শিবির খোঁচা দেওয়ার সুযোগ ছাড়েনি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো খালি বলছেন যে উনি সংখ্যালঘুদের উন্নয়ন করেছেন, এত উন্নয়ন করেছেন যার জন্য আজকে সব থেকে যদি বাংলাতে বঞ্চিত হয়ে থাকে তাহলে বাংলার সংখ্যালঘুরা। স্থানীয় তৃণমূল নেতা দায়টা পুরোপুরি ঠেলে দিয়েছেন শিক্ষা দপ্তরের কাঁধে, বড় নেতাদের দিকে। ইনকোয়ারিতে আসছিল রায়গঞ্জ থেকে, আচ্ছা দেখে গেল, যাওয়ার পর ও বললো ঠিক আছে 2025-এর সেশনে, 25-26 সেশনে স্টাফ আমি পাঠাবো, টিচার পাঠাবো। কিন্তু এখনো অবধি কোনো টিচার নাই, আর টিচার না আসার জন্য কোনো স্টুডেন্ট নাই। বিধায়ক, সরকার, শিক্ষা দপ্তর সবই তো শাসক দলের কথায় চলে। তাহলে কেন স্কুল খোলার বন্দোবস্ত করা গেল না? ওদের স্কুল ছুট হওয়ার দায়টা তাহলে কার? जिसके पास पैसा है वो पढ़ता है, जो नहीं है नहीं पढ़ता है। जिसके पास पैसा है वो पढ़ता है, जो नहीं है नहीं पढ़ता है। ইসলামপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। বাংলার বাজারে চাকরি কই, এই প্রশ্ন লক্ষ লক্ষ মানুষের মনে। পাড়ার ছেলেটা বা বাড়ির মেয়েটা ইন্টারভিউ তো দিতে যাচ্ছে, কিন্তু চাকরি কোথায় হচ্ছে? তার মধ্যে আবার সংবাদ মাধ্যমে নিয়োগের দুর্নীতির খবরে আরও উৎকণ্ঠায় এই সমস্ত পরিবার। বিজেপি ইতিমধ্যেই চাকরি চায় বাংলা এই বলে প্রতিবাদ করতে শুরু করে দিয়েছে, কর্মসূচি নিয়েছে। তার মধ্যেই আজ রাজ্য সরকার বাজেটে ঘোষণা করলো এবার থেকে 1,500 টাকা করে বেকার যুবক যুবতীদের ভাতা দেওয়া হবে। বেকারত্বের যে ক্ষত, সেই ক্ষতে এই প্রকল্প কি মলমের কাজ করবে? আদৌ কি কোনো স্থায়ী সমাধান হবে? সেদিকেই এখন নজর রাজ্য রাজনীতির। ভোটের বাজার মানেই চমক। বিধানসভা ভোটের মুখে অন্তর্বর্তী বাজেটেও চমকের ছড়াছড়ি। লক্ষ্মীর ভান্ডার বাড়ল, 4% ডিএ বাড়ল, ভাতা বাড়ল আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্ব শিক্ষক ও সিভিক ভলেন্টিয়ারদের। তবে চমকের ওপর চমক বলতে 1500 টাকা করে বেকার ভাতার ঘোষণা। চাকরি না পাওয়া পর্যন্ত মাধ্যমিক উত্তীর্ণ 21 থেকে 40 বছর বয়সীরা পাবেন যুব সাথী প্রকল্পের সুবিধা। বেকার ভাতা পাবেন 5 বছর। ভোটার অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক পুতলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ। বিরোধী দলনেতার মুখে গেল রব। এই ইস্যুতে আগে থেকেই তাঁর দল চাকরি চায় বাংলা শীর্ষক আন্দোলন কর্মসূচি চালাচ্ছে। জলপাইগুড়িতে সেই ক্যাম্পের ছবি দেখুন। বিজেপির যুবকর্মীদের পরনে সাদা টি শার্ট, তাতে ছাপা পদ্ম প্রতীক, সঙ্গে লেখা চাকরি চায় বাংলা। সরকারি প্রার্থীদের পোস্টকার্ড জমা পড়েছে বাক্সে। বিজেপির লক্ষ্য অন্তত 10 লক্ষ পোস্টকার্ড নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো। কর্মসংস্থানের দাবিতে আমরা তাদের কাছে স্বাক্ষর নিয়ে আমরা নবান্নে দেবো মুখ্যমন্ত্রীর কাছে। সেই যে পোস্টকার্ড আছে এই পোস্টকার্ড আমরা মুখ্যমন্ত্রীকে গিয়ে দিব। যথারীতি এই ইস্যুতে জেলার রাজনীতি সরগরম। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, সিঙ্গুর থেকে টাটার বিদায়ের মতো ঘটনা মনে করিয়ে তৃণমূলকে মিথছে বিজেপি। পশ্চিমবঙ্গের এই যে লক্ষ লক্ষ যে শিক্ষিত বেকার ছেলে মেয়েকে চাকরি দেওয়ার জন্য যে পরিকাঠামো তৈরি করা, আর সেই পরিকাঠামো তৈরি করতে এদেরকে কত বছর দিতে হবে, এটা তৃণমূলের নেতারা জবাব দেন না। তৃণমূলের পাল্টা প্রশ্ন, কেন্দ্রীয় সরকার যে বছরে 2 কোটি করে চাকরি দেবে বলেছিল তার কি হলো? বিজেপি শাসিত রাজ্যগুলোতে কর্মসংস্থান, সরকারি কর্মসংস্থানের যে জায়গাটা সেটা সংকুচিত হয়েছে না, সেটা বৃদ্ধি পেয়েছে। তার পরিসংখ্যানটা তারাই আগে দিক। মুখ্যমন্ত্রী তিনি 2 লক্ষ করে চাকরি দেবেন বলেছিলেন বছরে, সেটা প্রতিশ্রুতি রাখেননি। এবং আরেকটা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যেও পাঠানো উচিত। তিনি বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি প্রত্যেক বছর দেবেন। বাংলায় কর্মসংস্থান ইস্যুতে রাজনৈতিক তর্কযুদ্ধ চলছে। ভোটের আগে রাজ্য সরকারও বাংলার বেকারদের আশ্বস্ত করার চেষ্টা চালাচ্ছে। 1,500 रुपया करके मंथली देंगे, जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे। অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বেড়েছে। ব্যারাকপুরে তা নিয়ে উচ্ছ্বাস নজর কেড়েছে। কিন্তু ওই শিল্পাঞ্চলে বন্ধ কারখানাগুলো কবে খুলবে? এই অপ্রিয় প্রশ্নের মুখেও পড়েছে সরকার। চাকরি অতি অবশ্যই চাই, ছেলেরা বেকার হয়ে রয়েছে। চাকরি হলে বেকার ছেলেমেয়েরা বসে আছে, আমাদের একটু সংসারে একটু উন্নতি হবে। সব ছেলেরা বসে গেছে, মিল কারখানাটা সব আমাদেরকে খুলতে চাই।
বাড়ির ছেলেরা চাকরি না পেলে শুধু ভাতা দিয়ে কি জীবন চলবে? লক্ষ্মীর ভাণ্ডারের উচ্ছ্বাসের মধ্যেও সেই আশঙ্কা উঁকি দিয়ে যাচ্ছে সংসারের লক্ষ্মীদের মনে। প্রদীপ্ত কান্তি ঘোষ, নীলেশ্বর সান্যাল ও অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। যেমন আন্দোলন তেমন অনুদান, পার্শ্ব শিক্ষক থেকে আশাকর্মী, প্রত্যেকের কপালে এই বাজেটের নৈবেদ্য কিছুটা হলেও পড়ল। বলা হচ্ছে 26-এর ভোটের আগে কোথাও ক্ষোভের আগুনে শান্তির জল ছেটালো রাজ্য সরকার। মাত্র কয়েক সপ্তাহ আগের কথা, 21শে জানুয়ারি কলকাতার রং বেগুনি হয়ে গিয়েছিল। স্থায়ী নিয়োগ, 15,000 টাকা ন্যূনতম ভাতা ও অন্যান্য অধিকারের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন আশাকর্মীরা। রাজ্য বাজেটে তাঁদের সব দাবি পূরণ হয়নি, তবে আশা জিইয়ে রাখা হয়েছে। আশাকর্মীদের ভাতা বাড়ল 1000 টাকা, এপ্রিল থেকে 180 দিনের মাতৃত্বকালীন ছুটি, কর্মরত অবস্থায় মৃত্যু হলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ। অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতাও মাসে 1000 টাকা বাড়ছে, কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী মারা গেলে পরিবার 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। আশারা মেয়েরা যারা কাজ করে এবং ICDS, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত, যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয়। ভাতা দিয়ে হয় না, একটা সরকার একটা মানুষকে এগিয়ে যায় শুধু ভাতা দিয়ে হয় না, তাদের কর্মের মূল্যায়ন করতে হবে, সেই মূল্যায়নটা রাজ্য সরকার করতে পারছে। প্লাস ইনসেন্টিভস বাবদ আমাদের বছরে 2,500, 3,000 সেটাও আমরাও কন্ট্রিবিউট করি। কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। 1000 টাকা করে বৃদ্ধির যে কথা বলা হয়েছে সেটা এপ্রিল মাস থেকে কার্যকর করার কথা বলা হয়েছে, যেটা নির্বাচন বিধির সময় কার্যত অসম্ভব। গরু মেরে জুতো দান করতে 500 টাকা না 1000 টাকা বাড়ানো হলো। তারা চেয়েছিল মিনিমাম 15,000 টাকা। পশ্চিমবঙ্গ সরকার উচিত ছিল এই আশাকর্মীদেরকে এই বেতন দেওয়ার, কারণ এই আশাকর্মীরা সারা পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় যে স্বাস্থ্য পরিষেবা, সেই পরিষেবা পৌঁছে দেওয়ার সব থেকে বড় সেতু তারা। শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে বাংলার ইমেজ খারাপ হয়েছে, তবে তাতে শাসক দলের কোনো রাজনৈতিক ক্ষতি হয়নি। সুপ্রিম কোর্টের রায় 26,000 নিয়োগ বাতিল হয়ে নতুন করে হচ্ছে। এবার শিক্ষাক্ষেত্রের অন্যত্রও ভাতার ছাতা ধরল রাজ্য সরকার। পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু ও অন্যদেরও ভাতা বৃদ্ধি, মাসে 1000 টাকা করে ভাতা বৃদ্ধি করা হবে। 60 বছরের কম বয়সে মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ। সুপ্রিম কোর্টের রায়, 5ম পে কমিশনের অতিরিক্ত ডিএ ঢুকছে পেনশনভোগী সরকারি কর্মীদের পকেটে। 6ষ্ঠ পে কমিশনেও 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার স্বাস্থ্যসাথী প্রকল্পেও স্বস্তি। স্বাস্থ্যসাথীতে সরকারি পেনশনভোগীদের 2 লক্ষ টাকার ওপরেও যদি বিল হয়, তাহলে মেডিকেল বিলে 75% ক্যাশলেস হবে। সুখবর রয়েছে সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশের জন্যও। সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশের 1000 টাকা করে ভাতা বাড়ছে। ভোটের মুখে সমাজের প্রতিটি আর্থসামাজিক শ্রেণীর জন্যই কিছু না কিছু রয়েছে এবারের বাজেটে। এমনকি ডেলিভারি বয় ও গার্ল যারা গিগ ইকোনমির সঙ্গে যুক্ত, তাদের সামাজিক সুরক্ষার দিকটিও দেখবে পশ্চিমবঙ্গ সরকার, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্তর্বর্তী বাজেটের আগে বিধানসভায় রাজ্যপালের ভাষণ। 8 পাতার বদলে তিনি প্রথম ও শেষ পাতা পড়লেন। মাত্র 4.5 মিনিটে তার ভাষণ শেষ করলেন। আর এই আংশিক ভাষণ দেওয়ায় তাকে অভিনন্দন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাজেট অধিবেশনে প্রথাগত ভাষণ দিতে বিধানসভায় পৌঁছন রাজ্যপাল। রাজ্যের লিখে দেয়া 8 পাতার ভাষণ, 2.5 পাতার মাথায় ছিল ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। সেখানে গিয়ে থেমে যান রাজ্যপাল। তারপর স্পিকারের অনুরোধে জাতীয় সঙ্গীতকে সম্মান জানিয়ে বিধানসভা কক্ষ ত্যাগ করেন। কেন বিধানসভায় রাজ্যপালের ঝটিকা উপস্থিতি? মুখ্যমন্ত্রী পরে জানিয়েছেন রাজ্যপালের তাড়া ছিল। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থ বরাদ্দ নিয়ে কেন্দ্রের সমালোচনা ছিল, রাজ্যপাল তার অংশ হতে চাননি। রাজ্যপাল ভারত সরকারের প্রতিনিধি, দ্য ঘাটাল মাস্টার প্ল্যান হেল্ড আপ বাই দি সেন্ট্রাল ফর এ লং টাইম। উনি এই জায়গায় বলেছেন, আই উইল রিড মোর, আই উইল নট রিড মোর। উনি বেরিয়ে যাচ্ছিলেন, প্রথমে মুখ্যমন্ত্রী এসে বললেন কেন পড়বেন না, উনি দেখিয়ে দিলেন যে আমি এটার জন্য পড়ব। সেন্ট্রাল গভর্নমেন্ট 50-50 রেশিওতে ইরিগেশন প্রজেক্ট করতে বলেছিল, জমি অধিগ্রহণের পরে স্কিম পাঠাতে বলেছিল। রাজ্য সরকার তো জমি অধিগ্রহণ করেনি। রাজ্যপালের কাছে কোনো ধরনের ডকুমেন্ট না থাকার জন্য তিনি এটা পড়বেন কেন? যা লিখে দিবেন তাই পড়বেন। এসআইআর নিয়ে বিধানসভায় আলোচনার প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে স্পিকার বলেন,
বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন হওয়ায় আলোচনা হবে না। তবে ভোটার তালিকায় একাধিক বক্তার ভাষণেই উঠে এসেছে। শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ প্রসঙ্গ তুলেছেন, জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। বিরোধী দলনেতার অভিযোগ ছিল মায়ানমার বাংলাদেশ হয়ে রাজ্যে রোহিঙ্গারা ঢুকছে, রাজ্য জমি না দেওয়ায় সীমান্তে কাঁটাতার দেওয়া যায়নি। জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে বিরোধী দলের মুখে টু শব্দটি নেই কেন? সীমান্তে কাঁটাতারের জন্য যারা জমি চেয়েছেন জমি দেওয়া হয়েছে, কাজ শেষ হলে বাকি জমি দেওয়া হবে। আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি। আমাদের অনুপ্রবেশকারী দেখাবেন না, আপনারা জিরোই থাকবেন, বাংলা হিরো থাকবে। মুখ্যমন্ত্রী আজকে দম্বের সঙ্গে বলেছেন তোমরা জমি চাইলেও দেব না। হাইকোর্টের অর্ডারকেও চ্যালেঞ্জ করেছে, এটা অমিত শাহজি জানতেন, তাই তিনি বলে গেছেন হাইকোর্টের অর্ডারের পরেও জমি পাবো না, আমাদের বিজেপি সরকার আনতে হবে। এবারের বিধানসভা নির্বাচনে প্রচারের বড় ইস্যু হতে চলেছে অনুপ্রবেশ। বিধানসভার বাকবিতণ্ডায় তা একবার প্রমাণ হলো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর শুনানি শেষ হওয়ার আগেই 50,000 নাম বাদ দেওয়া সুপারিশ করলো ইআরও। এরা কেউ শুনানিতে আসেননি, এদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে নাম বাদ দিল কমিশন। নো ম্যাপিংয়ে প্রায় 10% বেশি ভোটার আসেননি, ঝাড়াই বাছাই করে তার থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে। ম্যাপড ভোটার অথচ আসেননি, সেখানেও খতিয়ে দেখার পর নাম বাদ দেওয়া হয়েছে প্রায় কয়েক হাজার ভোটারের, এমনটাই বলছে কমিশন। আজ পর্যন্ত 1,51,92,735 জনকে নোটিশ দেওয়া হয়েছে। শুনানি হয়েছে 1,30,00,000 ভোটারের, ভেরিফাই করে 80 লক্ষ আপলোড করা হয়েছে। রাজনীতি কীরকম জানেন? অনেকটা চানাচুরের মতো, টক ঝাল মিষ্টি সবই আছে। এতক্ষণ টক আর ঝালের স্বাদ আপনারা পেলেন এসআইআর থেকে ডিএ, কি না কি দেখতে হলো, দাঁত কপাটি, ঝগড়াঝাটি, বিধানসভায় তুলকালাম হয়ে অট্টগোল সব তো দেখলেন। আর এবার মিষ্টির পালা, মিষ্টি মুখের পালা। অমসত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ, পিঁপিরা কাঁদিয়া যায় পাতে। সেই কবে লিখেছিলেন রবীন্দ্রনাথ। দুধে ভাতে কলার সঙ্গে সন্দেশ মাখলে বাঙালির ঘরে যে হাপুস হুপুস শব্দ ছাড়া আর কিছু শোনা যেত না, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর গোটা মিষ্টি ছাড়া পাতে খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। অন্নপ্রাশন, পুজো, আস্থা যা কিছু মিষ্টি ছাড়া আমরা কোনো কিছুই ভাবতে পারি না। বাঙালি তাই যে কোনো লড়াই জিতলে মিষ্টি খায়, মিষ্টি খাওয়ায়। বুধবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করতেই এসআইআর নামক রণক্ষেত্রে জয়ের বিউগল বাজিয়েছে তৃণমূল। লোক ডেকে ডেকে সন্ধে নামতেই মিষ্টি খাইয়েছে শাসক। দিদি সুপ্রিম কোর্টে যেভাবে বাংলার 10 কোটি মানুষের জন্য সওয়াল করেছেন এবং দিদির যে বাংলার মানুষের জন্য এসআইআর নিয়ে যে আবেদন, সেই আবেদন দেশের সর্বোচ্চ আদালত এবং প্রধান বিচারপতি যেভাবে সেটাকে মান্যতা দিয়েছেন, তার জন্যই মূলত আজকের এই মিষ্টি মুখ। বুধে তৃণমূল, বৃহস্পতিতে বিজেপি। বাংলার রাজনীতির কল্যাণে মিষ্টির বাজার তুঙ্গে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় হতে না হতেই মিষ্টি বিলোন বিজেপি নেতারা। মিষ্টি খাওয়ান ডিএ আন্দোলনকারীরা। রাজনীতি যতই নিরস লাগুক, যতই মনে হোক নেতারা কেবল তুই বেড়াল আর মুই বেড়াল করছেন, রাজনীতির রস চুনিয়ে পড়েছে যাবতীয় লড়াই শেষে। আর ময়রার ক্যাশ বাক্সে জমেছে নগদ লক্ষ্মী। সব পার্টির দলই আমাদের কাছে সমান, সবাই আসেন, সবাই যার যখন যেভাবে প্রয়োজন সবাই আসেন আমাদের কাছে। দোকানে কালকের থেকে ভিড়ভাড়টা বেড়ে গেছে, আজকেও প্রচুর পরিমাণে দোকানে সবসময় ভিড় লেগেই আছে। মিষ্টি বিক্রি হচ্ছে, কালকে অনেক মিষ্টি বিক্রি হয়েছে, আজকেও মিষ্টি গেছে। মুক্তারামের মেশে শুক্তারাম খেয়ে তক্তারামে শুয়ে জীবন কাটিয়ে গেছেন শিবরাম চক্রবর্তী। সরস সাহিত্যিক, সব থেকে ভালোবাসতেন রাবড়ি। রাজনীতিতে শিবরাম ভর করুন, বোমা নয়, রাজনীতি বিশ্বাস রাখুক রসগোল্লায়। মহিলারা তো আজকে খুশিতে বিভিন্ন জায়গাতে বাংলা জুড়ে আজকে বাঁকুড়াতেও আমাদের বিভিন্ন মিষ্টির দোকানে ভিড় উপচে পড়ছে। মিষ্টি হোক অন্য কোনো হোক, আরো আমাদের ব্যবসা বাণিজ্য সবার ভালো হোক। দুহাত ভরে মানুষ মিষ্টি, মিঠাই, দই সব খাবে। 2026 এই সরকার, তৃণমূল সরকারের যেদিন প্রত্যাখ্যান হবে সেদিন দুহাত ভরে খাবে, দোনো হাত মে লাড্ডু হোগা। যে কোনো ঝগড়া শেষে বাংলার রাজনৈতিক দ্বন্দ্বে মিশে থাকুক মাখা সন্দেশ, জল ভরা থাক প্রতিটা লড়াইয়ের শেষ পাতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
দেখুন, হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের সাক্ষাৎ সিপিএমের অন্দরে তা নিয়ে কিন্তু কম সমালোচনা হয়নি। আর এবার বামফ্রন্ট শরিকদের প্রশ্নের সম্মুখীন হতে হলো বিমান বসুকে। বামফ্রন্টের বৈঠক ছিল, আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম। বিমান বসুকে কিন্তু বেশ কিছু প্রশ্ন করা হয়। এই প্রশ্ন কারা করেছে? বামফ্রন্ট শরিকরা। আর তিনি এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, শুধুমাত্র সিপিএমের অন্দরে নয়, সাধারণ মানুষের কাছেও কিন্তু এই বৈঠক, মানে হুমায়ুন কবির এবং সেলিমের এই বৈঠক ভালো বার্তা পৌঁছয়নি। বৈঠকটা হয়েছিল নিউ টাউনে 5 তারা হোটেলে। তাতেই ঝড় উঠল আলিমুদ্দিন স্ট্রিটে। বুধবার সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকের পর বৃহস্পতিবার বামফ্রন্ট বৈঠকেও সেই ঝড় থামল না। আসলে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের দেখা করা নিয়ে সিপিএমের অন্দরে তোলপাড় চলছিল। এবার দলের চৌহদ্দি থেকে সেই বিতর্কের আজ পৌঁছল বামফ্রন্টের বৈঠকে। বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের বৈঠক ছিল। সেখানে শরিক নেতাদের প্রশ্নের মুখে পড়েন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শরিকরা প্রশ্ন তোলেন, কেন সাম্প্রদায়িক হুমায়ুনের সঙ্গে বৈঠক করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক। এদিনের বৈঠকে মোহাম্মদ সেলিম নিজেই উপস্থিত ছিলেন। এই ব্যাপারে মোহাম্মদ সেলিম আছে, জিজ্ঞাসা করুন। এটা কি একটা মানে ভুল বার্তা গেল? না না না, আমি বলবো কেন? মোহাম্মদ সেলিম তো আমাদের বামপন্থী আন্দোলনের নেতা, তাকে প্রশ্ন করুন। আমরা বলছি, আমরা বামফ্রন্টগতভাবে লড়াই চাই। মানুষ বামফ্রন্টকে বিশ্বাস করে, পশ্চিমবঙ্গের মানুষ বামফ্রন্টকে 36 বছর ক্ষমতায় রেখেছে। সেই তার মানুষের প্রত্যাশা নেই বামপন্থীদের ওপর। হুমায়ুন সেলিম বৈঠক যে বামেদের রাজনৈতিকভাবে অস্বস্তিতে ফেলে দিয়েছে, বামফ্রন্টের বৈঠকে প্রায় সব শরিকই তা মেনে নিয়েছেন। বুধবার এই ইস্যুতেই সম্পাদক মণ্ডলীর একাংশের ক্ষোভের মুখে পড়েছিলেন সেলিম। সেখানেও নিজের পদক্ষেপের পক্ষে পাল্টা যুক্তি দিতে হয় সেলিমকে। তবে সম্পাদক মণ্ডলীর বেশিরভাগ সদস্যই বুঝিয়ে দেন, হুমায়ুন ইস্যুতে মানুষের কাছে ভুল বার্তা গিয়েছে। ফলে সূত্রের খবর, হুমায়ুন থেকে দূরে থাকার সিদ্ধান্তই নিয়েছে সিপিএম। পাশাপাশি হুমায়ুন সেলিম বৈঠক নিয়ে সিপিএমের তরুণ ব্রিগেডের বাগযুদ্ধে রাশ টানারও সিদ্ধান্ত নিয়েছে দল। কারণ কদিন আগেই হুমায়ুন বৈঠক নিয়ে সেলিমের পক্ষে মুখ খুলেছিলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। পাল্টা এর বিরোধিতা করে ফেসবুকে পোস্ট করেন রাজ্য কমিটির আরেক তরুণ সদস্য। যুব নেতাদের মধ্যে এমন বাগযুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সম্পাদক মণ্ডলীর সদস্যরা। ঠিক হয় ওই নেতাদের সঙ্গে সরাসরি কথা বলা হবে। মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুনের সাক্ষাৎই বিতর্কের আগুনে ঘি ঢেলেছিল। বিতর্কের মাঝে বামেদের শরিকরা জানিয়ে দিল যে তারা এই সাক্ষাৎকে ভালো চোখে দেখছে না, কিন্তু রাজনৈতিক তরজার ক্ষেত্রে, রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে এই সাক্ষাৎকে কেন্দ্র করে, বিতর্ক কেন্দ্র করে আরও একবার রাজনীতির আগিনায় ভোটের আগে জলজল করে উঠল বামফ্রন্টের নাম। ক্যামেরা দেবব্রতের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা। বাংলার ভোটে কংগ্রেসের একলা চলো, কোনো জোট নয়, 294 আসনেই প্রার্থী দিয়ে একা লড়বে কংগ্রেস। একথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে বৈঠকেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। टोटल लीडरशिप का कलेक्टिव व्यू ये था कि इस बार बंगाल में वर्कर्स, जनरल आवाम भी और हमारा काडर भी चाहता है कि हम इस बार वेस्ट बंगाल में अकेले 294 सीटों पर चुनाव लड़ेंगे। हम पार्टी के कार्यकर्ता हूँ, पार्टी जो कहते हुई मानता हूँ। पार्टी जब फैसला लेते हैं, बंगाल के पार्टी के सारे नेता कहे हैं लड़ेंगे कि लड़के। আমরা বলেছি বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে আমাদের একসঙ্গে করতে হবে, বাংলাকে বাঁচাতে হলে। নিজের তলা কংগ্রেস কর্মীদের সঙ্গে কথা বলবো, কোনো অহমিকা নেই। ব্লক পর্যায়ে, বুথ পর্যায়ে, জেলা পর্যায়ে যারা আছেন, আমরা বলেছি ব্যক্তি গোষ্ঠী দল সবার সঙ্গে কথা বলবো। कहीं ना कहीं नीचे हमारा जो काडर है, जो फ्लैग वियरर है, वो कहीं ना कहीं डाउन हुआ है। तो इस बार सारे लीडरों का ये मन था, उनने लीडरशिप को बताया स्टेट यूनिट वहाँ मुनासिब समझेगा, उस तरह से अपना आने वाले चुनाव की तैयारी कर सकता है। ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে কাল আমরা একটা বেনজির ঘটনা দেখেছিলাম লোকসভায়। রাষ্ট্রপতির ভাষণের ওপর যে ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব পাশ করাতে হয়, সেটা পাশ হয়েছিল বটে, কিন্তু রীতি ভেঙে প্রধানমন্ত্রীর ভাষণ ছাড়াই বিরোধীদের হৈহট্টগোলের জেরে সেই ভাষণ দিতেই পারেননি প্রধানমন্ত্রী কাল। কিন্তু আজ রাজ্যসভায় তার বক্তৃতা পেশ করেছেন, ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল, কংগ্রেস কেউ সেখানে ছিল না। সম্ভবত এই ব্যাপারটা মোদির যথেষ্ট খারাপই লেগেছে। সচরাচর তৃণমূলকে তিনি
সংসদের ভেতরে দাঁড়িয়ে বড় একটা ধর্তব্যের মধ্যে আনেন না। এমনটাই আমরা দেখেছি অতীতে। যা আক্রমণ করার কংগ্রেসকেই মূলত করেন, কিন্তু আজ তিনি তৃণমূলকেও সংসদে রেয়াত করেননি। এই বাংলায় ভোট প্রচার হোক বা অন্য কোনো রাজনৈতিক ভাষণ, বারে বারেই নরেন্দ্র মোদী একটা শব্দ ব্যবহার করেন তৃণমূলের সরকার সম্পর্কে। সেটা একটা কয়েনেজ হয়ে গেছে, প্রায় নির্মম সরকার। আজ এই কয়েনেজটি তিনি ব্যবহার করলেন রাজ্যসভার ভেতরে দাঁড়িয়ে, রাজ্যসভার কক্ষে দাঁড়িয়ে। বিরোধীদের প্রবল বাধা। হট্টগোলে প্রধানমন্ত্রীর ভাষণ ছাড়াই লোকসভা মুলতবি হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী মোদীর ভাষণ ছাড়াই লোকসভায় পাশ হয়েছিল রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব। বুধবারের সেই অভিজ্ঞতা থেকে বৃহস্পতিবার রাজ্যসভায় সব ব্যবস্থা রাখা হয়েছিল। তৈরি ছিলেন মহিলা মার্শালরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় ঢোকার পর থেকেই শুরু হয়ে যায় বিরোধী সাংসদদের তুমুল স্লোগান। মোদীর ভাষণ শুরুর পরই ওয়াকআউট করতে দেখা যায় বহু বিরোধী সাংসদকে। खड़गे जी की उम्र देखते हुए वो बैठ करके भी नारे बोल सकते हैं तो अच्छा होगा, ताकि उनको कष्ट न हो। पीछे नौजवान बहुत लोग हैं। কংগ্রেস তৃণমূল সহ বিরোধীরা পক্ষত্যাগ করেন। বিরোধী শূন্য রাজ্যসভায় কংগ্রেসকে চাঁচাছোলা আক্রমণ প্রধানমন্ত্রীর। कांग्रेस के शातिर दिमाग जिनका है ऐसे युवराज ने उनको गद्दार कह दिया। अहंकार कितनी सातवें आसमान पर पहुंच चुका है इनका। सांसद को गद्दार इसलिए कहा क्योंकि वो सिख थे। बहुत दुर्भाग्य की बात है, और ऐसे लोग कांग्रेस को नहीं डुबाएंगे तो क्या करेंगे। রাজ্যে প্রচারে এসে বারবার তৃণমূলকে নিশানা করেন, কিন্তু সংসদের অন্দরে প্রধানমন্ত্রী তৃণমূলকে সরাসরি আক্রমণ করেছেন এমনটা সচরাচর দেখা যায় না। কিন্তু বৃহস্পতিবার রাজ্যসভার ভাষণে কংগ্রেসের পাশাপাশি তৃণমূলকেও তোপ দাগতে ছাড়েননি প্রধানমন্ত্রী। বাংলা শাসককে নিশানা করেন অনুপ্রবেশ ইস্যুতে। ऐसी निर्मम सरकार से वहां के लोगों का भविष्य अंधकार के अंदर डूब रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं, और वो यहां पर हमें उपदेश दे रहे हैं। অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতে গিয়েছে তৃণমূল। রাজ্যসভায় দাঁড়িয়ে এই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। তার ঠিক একদিন আগেই এসআইআর নিয়ে মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের রাজ্যসভার বক্তব্যে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেননি, কিন্তু সুপ্রিম কোর্টে মমতার সওয়ালের দিকেই তার নিশানা ছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মালদার ইংরেজ বাজারে কাজীগ্রামে একটা অঞ্চল রয়েছে 52 বিঘা। সেখানে 3টে সোলার লাইট বরাদ্দ হয়েছিল। তারপর দেখুন তো সে ওয়েব সিরিজ পঞ্চায়েতের সঙ্গে কোনো মিল খুঁজে পাত কিনা। দুধসাদা ছকছকে আলো, কিন্তু এই আলো দুর্নীতি অন্ধকার ঢাকতে পারবে? আলো নিয়েই যে দুর্নীতির আধার। মালদার ইংরেজ বাজারের কাজীগ্রামের 52 বিঘা এলাকা। আমাদের পাড়া আমাদের সমাধানে 3টি সোলার লাইট বরাদ্দ, 2টি সরকারি লাইট নির্দিষ্ট জায়গায়। অভিযোগ, একটি লাইটের জায়গা বদল হয়েছে, তা গেছে তৃণমূলের পার্টি অফিসে। সরকারি আলো চুরির অভিযোগ থানা ও জেলা শাসকের দপ্তরে। গ্রামবাসীরা অন্ধকার থাকছে, পার্টি অফিসে ওখানে কে থাকছে, আমার এটাই অভিযোগ। লাইটটা যেখানে বসাবার কথা সেখানে বসলে তো ভালো হয়। একটা লাইটের জন্য বরাদ্দ প্রায় 35,000 টাকার মতো স্যাংশন হয়েছে। সেটা আমরা প্রধানকে জানিয়েছিলাম, জানানোর পর প্রধান ওখানে বারণ করেছে, তারপরেও পার্টি অফিসের সামনে ওখানে লাইটটা বসানো হয়েছে। মূল অভিযোগ স্থানীয় শাসক নেতা বিশ্বজিৎ সেনের বিরুদ্ধে। তার স্ত্রী শম্পা সরকার সেন পঞ্চায়েত সমিতির সদস্য। পাশাপাশি জনতার কাঠগড়ায় পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ সহ আরও কয়েকজন। এটা বিজেপিরা চক্রান্ত করছে, চক্রান্ত করে ভোটগুলোকে নষ্ট করার চেষ্টা করছে। ওরা হাওয়াতে উঠতেই থাকবে, আমাদের দল ঠিকভাবে চলতেই থাকবে। যে পার্টি অফিসের সামনে আলো লাগানো নিয়ে এত কথা, সেই পার্টি অফিসও নাকি বেআইনি। দেবোত্তর সম্পত্তি দখল করে তৈরি। বিতর্কের পার্টি অফিসে এবার দুর্নীতির আলো। উন্নয়নটা কিন্তু হয়েছে তৃণমূল কংগ্রেসের, তাদের নেতা এবং কর্মীদের। আগামী দিন গ্রামবাসীদের সাথে করে
ভারতীয় জনতা পার্টি আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব। অবশ্যই আমি সেখানকার যারা প্রধান আছে বা আমাদের বিডিও সাহেব আছে ওনার সঙ্গে কথা বলবো, এরকম সমস্যা হলে পরে আমরা সেটাকে স্ট্রিক্টলি সেটা ফাইন করতে বলবো। আলো নিয়ে দুর্নীতির আলো আধারই মালদার কাজীপাড়ায়। ভোটের আলো মানুষের আধার দূর করতে পারবে? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।